করছি আমি নাকি? স্যার বাড়ছে আস্তে আস্তে, একটু টাইম লাগছে স্যার। হঠাৎ আপনি এতক্ষণ ছিল তো আপনি বুঝতে পারেন আপনি আসছেন এটার জন্য। তোমাদের ওখানে কতজন দেখাচ্ছে? 36 স্যার। 36। আচ্ছা, অসুবিধা নেই, আমি 1-2 মিনিট অপেক্ষা করি। হ্যাঁ, স্ক্রিনে কি সবাই পাওয়ার পয়েন্ট দেখতে পাচ্ছ? জি স্যার। আর্টওয়ার্কের? জি স্যার। আচ্ছা, আমার মনে হয় আমি শুরু করি। হ্যাঁ, আজকে আসলে সোমবার, তো সোমবার ফার্স্ট ডে, আমি সপ্তাহের প্রথম দিন আমি আর ভাবছিলাম যে ক্লাস বোধহয় কালকে আর কি, সেই হিসেবে একটু কনফিউশন হয়ে গেছিল আর কি। এনিওয়ে,
আমার মনে হয় যে আমি শুরু করি 48 দেখাচ্ছে 48 যেহেতু আছে মোটামুটি গুড নাম্বার। আচ্ছা আমরা বেশ কয়েকটি আমরা গতদিন ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারটা পড়েছিলাম। ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার নিয়ে যদি কারো কোনো কথা থাকে তাহলে বলতে পারো নাকি? তোমাদের তো ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারে শুধু পড়ানো হচ্ছে, অন্য চ্যাপ্টার তো পড়ানো হয় নাই। না স্যার। আচ্ছা, ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারে যেসব বিষয়গুলো বলা হয়েছে সেগুলো সম্পর্কে কারো কিছু জানার থাকলে বলো, না হলে আমি নতুন চ্যাপ্টার শুরু করব। নাই, এনিওয়ে আমরা স্যার একটা কোশ্চেন ছিল। প্লিজ। স্যার ওই যে গতদিন যে বলেছিলেন যে একটা দেয়ালে কয়টা ইট আছে সেটার যে স্যার হিসাবটা, স্যার ওটা যদি আরেকবার একটু বলে দিতেন স্যার। একটা দেয়ালের হিসাবটা হচ্ছে একটা করি আমরা হিসাব করে করি অ্যাকচুয়াল যেটা সেটা ডিটেইলড এস্টিমেশন বলি, আর একটা হচ্ছে থাম রুল অ্যাপ্লাই করে করি। তুমি কোনটা জানতে চাচ্ছ? স্যার রাফ রাফ যেটা রাফ যেটা আর ক্যালকুলেশন কি, থাম যেটা। রুল। থাম জি রুল স্যার, হচ্ছে জি যদি স্যার। এটা 5 ইঞ্চি ওয়াল হয়, যদি ওয়ালের থিকনেস যদি 5 ইঞ্চ হয় আর কি, হ্যাঁ, জি স্যার। তাহলে প্রতি স্কোয়ার ফিটে 5টি ইট লাগবে। আর যদি 10 ইঞ্চ হয়, 10 ইঞ্চ ওয়ালের থিকনেস 10 ইঞ্চ হলে প্রতি স্কোয়ার ফিটে 10টি ইট লাগবে। বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। আচ্ছা আরেকবার স্যার। আচ্ছা, যদি ওয়ালের থিকনেস নরমালি আমাদের দেশে দুই থিকনেসে আমরা করে থাকি এখন। একটা হলো 5 ইঞ্চ, একটা হচ্ছে 10 ইঞ্চ। ওয়ালের পুরুত্ব যেটা আর কি, থিকনেস 5 ইঞ্চ হলে প্রতি স্কোয়ার ফিটে 5টা। আর যদি 10 ইঞ্চ হয়, ওয়ালের থিকনেস যদি 10 ইঞ্চ হয় তাহলে প্রতি স্কোয়ার ফিটে 10টা। জি স্যার, বুঝতে পারছি। জি এটা স্যার। হচ্ছে থাম রুল। এটা হচ্ছে থাম রুল মিন্স হচ্ছে কাছাকাছি, অ্যাকুরেট না, তবে মোটামুটি এরকম একটা হিসাব, তুমি হিসাবটা পেয়ে যাবে আর কি, যে মানে কতটা লাগতে পারে আর কি। জি স্যার। এনিওয়ে আমরা নতুন চ্যাপ্টার শুরু করি। আমরা হচ্ছে প্রথমেই বিল্ডিং একটা কনস্ট্রাকশনের কাজ করতে গেলে এস্টিমেশনের কাজ যদি করতে হয়, তো এস্টিমেশন আমরা যদি স্টেপ বাই স্টেপ যদি আগাই, তাহলে একটা যে কোনো স্ট্রাকচারের কাজ করতে গেলেই যে কাজটি প্রথম করতে হয় সেটি হচ্ছে আর্থওয়ার্ক বা মাটির কাজ। হ্যাঁ, মাটির কাজ করতে হয়, আইদার মাটি হয় কাটতে হয়, না হয় মাটি ভরাট করতে হয়, আইদার কাটিং অর ফিলিং। তা কাটিং অথবা ফিলিং এই দুটোর যে কোনো একটি কাজ আমাদের যে কোনো কনস্ট্রাকশন কাজের ক্ষেত্রে দরকার হয়। সেটা বিল্ডিং হতে পারে, সেটা ব্রিজ হতে পারে, সেটা ইরিগেশন ক্যানাল, রাস্তা, হ্যাঁ, যা কিছুই আমরা করি না কেন, হতে পারে একটা হাইওয়ে, হতে পারে একটা মেট্রো রেল, যা কিছুই করি আমরা, আমাদের প্রথম ধাপ হচ্ছে মাটির কাজ। তো মাটি কখন কাটতে হয়? যখন আমার এক্সপেক্টেড লেভেলের চাইতে মাটির গ্রাউন্ড লেভেলটা যখন বেশি থাকে আর কি, তখন মাটি আমাদেরকে কাটতে হয়। আর যখন আমার এক্সপেক্টেড লেভেলের চাইতে যদি হচ্ছে তোমার গ্রাউন্ড লেভেলটা যদি ডাউন থাকে বা নিচু থাকে, তাহলে আমাদেরকে এটা মাটিটা ভরাট করতে হয়। তো কাটিং এবং ফিলিং যাই করি না কেন, মূলত ফর্মুলা একই রকম। তো আমরা যত রকম কাটিং এবং ফিলিং করে থাকি না কেন, তার ম্যাক্সিমাম গুলোই শেপই, আমরা ফাইনাল যে আমাদের এক্সপেক্টেড যে শেপ, সেটি আসলে ট্রাপিজয়েডাল সেকশন। হ্যাঁ, তোমরা সবাই স্ক্রিনে যে সেকশনটা দেখতে পাচ্ছ, এই সেকশনটাকে আমরা ট্রাপিজয়েডাল সেকশন বলি। আমরা যখন কোথাও খনন কাজ করি, যে কোনো পারপাজেই হোক, সেটি যখন আমরা খনন কাজ করি, খনন কাজের যে কাটলে আমরা বলি দুই সাইড বলি আমরা, দুই সাইড আর বলি বেড আর কি, যে নিচের যে তলাটা সেটাকে আমরা বেড বলি। তো বেডটা হরাইজন্টাল হয়, আর সাইড গুলো কখনো আমরা ভার্টিক্যাল রাখি না। কেন রাখি না? এটা সাইড একটা স্টেবল স্লোপ তৈরি করার জন্য আমরা কখনোই এটা ভার্টিক্যাল করি না, আমরা এটাকে ইনক্লাইন করি। তো ইনক্লাইন, আমি যদি মাউস দিয়ে যদি দেখাই, এই যে সাইড গুলো আছে, এই একটা সাইড, এই একটা সাইড, দুইটা সাইড থাকে। হ্যাঁ, এই সাইড গুলো আমরা ইনক্লাইন করি কেন? যদি আমরা এটা ভার্টিক্যাল হইতো, যদি ডটেড লাইন যেখানে দেখছো, যদি ডটেড লাইন বরাবর যদি সাইড গুলো হইতো, যদি কমপ্লিটলি সেকশনটা রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার হইতো, তাহলে এই সাইড গুলো স্টেবল হতো না, এগুলো ভেঙে পড়ে যেত আর কি। হ্যাঁ, স্টেবল সাইড হইতো না। তো সাইডটা স্টেবল করার জন্য আমরা এটাকে কি করি? এটাকে ইনক্লাইন করি। ইনক্লাইন করলে এটি সহজে ভেঙে পড়ে না, তো ভেঙে পড়ার প্রবণতাটা কম থাকে। তো যদি আমরা কোথাও যদি আমরা কাটি, যদি ডিপ্রেশন তৈরি করি বা খনন করি, তাহলে মোটামুটি শেপটা এরকম হয় আর কি, একটা বটম থাকে আর দুই পাশ ইনক্লাইন থাকে। আর যদি আমরা কোথাও ভরাট করি, সেটা রাস্তা, ড্যাম, হ্যাঁ, বা তোমার হচ্ছে ওই ফ্লাইওভার বল, বা যে কোনো পারপাজে যখন মাটিটা আমরা কোথাও ভরাট করি, তখন
এই ডান পাশের যেটা আছে, যে ফিগারটা দেখছো ক্রস সেকশন, এরকম এইরকম শেপে আমরা করি আর কি। হ্যাঁ, আমরা কিন্তু এই যেরকম ধরো আমি রাস্তা করব, এই যে এই উপরের যে লাইনটা যেখানে আমি কার্সর দেখাচ্ছি, এইটা হচ্ছে রাস্তার হচ্ছে বেড উইথ বা টপ উইথ বলি আর কি আমরা, বা ফরমেশন উইথও বলে থাকি আর কি। হ্যাঁ, তা এই টপ উইথ যদি এটা হয়, তাহলে তার দুইটা সাইড এরকম ভার্টিক্যাল থাকে না, ইনক্লাইন থাকে দুই সাইডে আর কি। হ্যাঁ, স্লোপ স্টেবিলিটির জন্য আর কি, যাতে স্টেবল স্লোপ হয় এই জন্য আর কি। তো স্লোপ থাকে দুইটা, একটা হচ্ছে যে এই যে আমরা যে কাটিং বা ফিলিং করলাম তার একটা সাইড স্লোপ, আর একটা হচ্ছে এই নিচের মাটির যে গ্রাউন্ড লেভেল যেটা আর কি, গ্রাউন্ড লেভেলের যে এক্সিস্টিং যে স্লোপটা, সেই এক্সিস্টিং স্লোপ একটা স্লোপ থাকে আর কি। মাটির যে এক্সিস্টিং লেভেলটা সেটা কখনোই কমপ্লিটলি হরাইজন্টাল পাওয়া যায় না বাস্তবে, সেটা কোথাও উঁচু কোথাও নিচু এমনটা থাকে আর কি, সেটাকে আমরা বলি গ্রেডিয়েন্ট স্লোপ। আর এই পাশের যে স্লোপটা সেটাকে আমরা বলি সাইড স্লোপকে আমরা এস বলি, এস দিয়ে ডিনোট করি বা চিহ্নিত করি। আর যেটা হচ্ছে গ্রেডিয়েন্ট স্লোপ থাকে বা হরাইজন্টাল বা ভূমির যে এক্সিস্টিং যে স্লোপ, সেটাকে আমরা এন দিয়ে ডিনোট করে থাকি, একটু পরেই তোমরা দেখতে পাবা আর কি। তো আমরা এটা একটা একটা আইডিয়াল বা একটা টিপিক্যাল ট্রাপিজয়েডাল সেকশন। আইডিয়াল বলছে এই জন্য এর কোনো উঁচু নিচু আঁকা বাঁকা কিছুই নাই আর কি, একটা পারফেক্ট ট্রাপিজিয়াম এটা। তো এটা ট্রাপিজিয়াম যদি হয়, তো ট্রাপিজিয়ামের আয়তনটা কেমন হবে, আমরা বেসিক্যালি আর্টওয়ার্ক করার সময় ভলিউম বের করতে চাই। তো ভলিউম বের করার জন্য আমাদের দুটো জিনিস লাগে, একটা হচ্ছে তার সেকশনের এরিয়া বের করি আমরা, আর তারপরে হচ্ছে তার লেন্থটা আমরা দিয়ে ওই ভলিউম এরিয়াটাকে গুণ করলে তখন আমরা টোটাল ভলিউমটা আমরা পেয়ে যাই। তো এই জন্য আমরা এরিয়াটা লেন্থ আমরা আমাদের জানাই থাকে অথবা আমরা মেপে বের করতে পারি, কিন্তু এরিয়াটা ক্যালকুলেশনের নানান রকম টেকনিক আছে না, এক এক জায়গায় এক এক ভাবে বের করতে হয়। তো এই জন্য আমরা এরিয়াটা বের করা মেইনলি আমাদেরকে শিখতে হবে। তো এরিয়া যদি ট্রাপিজিয়াম যদি হয়, ট্রাপিজিয়ামের দেখো আমরা যদি এটাকে দুটো ভাগ করি আর কি, যে কোনো একটা বাম বা ডান পাশের যে কোনো একটা যদি আমি ধরি, ধর আমি ডান পাশেরটাই যদি বিবেচনা করি বা বাম পাশেরটা, বা বাম পাশেরটাই করলাম আর কি। তো বাম পাশের টোটাল ট্রাপিজিয়ামটাকে আমরা যদি দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে মাঝখানের একটা রেক্ট্যাঙ্গুলার অংশ, যেটা ডটেড লাইন দিয়ে এই দুই পাশটাকে আলাদা করা হয়েছে, এই অংশটুকু, আর হচ্ছে দুই পাশে দুইটা ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এইটুকু বুঝতে পারো কিনা দেখো। সুমাইয়া আছো? সুমাইয়া আইডি নম্বর 28। স্যার। আমি কি বলেছি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। কি বলেছি বলো? একটা ট্রাপিজিয়ামকে যদি মাঝখান থেকে আমরা ডিভাইডেড করি, তাহলে এক পাশে আমরা একটা রেক্টেঙ্গুলার আর একটা হচ্ছে ট্রায়াঙ্গেল পাবো। হ্যাঁ, মাঝখানের অংশটাকে আমরা যদি ভাগ করি এরিয়া বের করার সুবিধার্থে, মাঝখানের অংশটাকে আমরা যদি রেক্ট্যাঙ্গেল বলি, যে একটা রেক্ট্যাঙ্গেল পাবো আর দুই পাশে দুটো ট্রায়াঙ্গেল পাবো। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে কিনা? শরীফুল ইসলাম আইডি নম্বর 40। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই। তো এখন আমরা রেক্ট্যাঙ্গুলার আয়তন বের করার ফর্মুলা কি? ভেরি ইজি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, নাকি? তো আমরা যদি যে কোনো দুইটা প্যারামিটার দুইটা ডাইমেনশনকে গুণ করে দিলেই এই আয়তক্ষেত্র বা ক্ষেত্রফল বা যাই বলি আমরা, বা আয়তন, এটা আমরা বের করতে পারবো। The area of the রেক্ট্যাঙ্গুলার এরিয়া কি হবে? কোন এরিয়াটা? এ বি ডি ই, এই রেক্ট্যাঙ্গুলার এরিয়া হবে এইটুকুকে আমরা বলছি বি, এই হাইটটাকে বলছি এইচ, তাহলে বিএইচ হলো এটার এরিয়া। আচ্ছা, এরপরে ট্রায়াঙ্গেল, দুই পাশে যেহেতু এটা আইডিয়াল কন্ডিশনে আছে, দুইটা ট্রায়াঙ্গেল সমানই হবে। সবসময় যে সমান হবে এমনটি নয়, এই ক্ষেত্রে সমান আছে। তো সমান থাকলে দেখো আমরা জানি কি, আমরা জানি হচ্ছে ট্রায়াঙ্গেলের আয়তন বের করার বা ত্রিভুজের আয়তন বের করার ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? তো এখানে উচ্চতাটা এই যে এটা যদি একটা ট্রায়াঙ্গেল হয়, তো এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এখানে ডিসি হচ্ছে ভূমি আর বিডি বা ডিবি হচ্ছে উচ্চতা। তাহলে হাফ ইন্টু বিডি ইন্টু ডিসি,
হ্যাঁ, তো হাফ ইন্টু বিডি ইন্টু ডিসি, হাফ ইন্টু ভূমি ইন্টু ডি বা ডিসি ইন্টু বিডি, যাই বলো না কেন, এটা আগে বলো আর এটা এটা আগে বলো, যে কোনো একটা বললেই চলবে আর কি। তো হাফ ইন্টু ভূমি যদি বলি, ডিসি যদি বলি, ডিসি আর বিডি, বিডি এর মান আমরা জানি এইচ, হ্যাঁ বিডি এর মান আমরা এইচ জানি, কিন্তু ডিসি এর মান কত? SH এস এইচ। এস থেকে আসছে স্লোপ, স্লোপকে হাইট দিয়ে যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে তার যদি যে এই অতিভুজটা যে অতিভুজের যে স্লোপ সেটিকে যদি হাইট দিয়ে গুণ করি তাহলে ওই ত্রিভুজের ভূমি পাওয়া যায়, এটা কি জানো? জি স্যার। জানো, আচ্ছা, ভেরি গুড। তাহলে ভূমিটা আমরা বের করব। ভূমিটা কিভাবে বের করব? অতিভুজের যে স্লোপ আছে সেই স্লোপকে যদি আমরা যদি হাইট দিয়ে এই ত্রিভুজের সমকোণী ত্রিভুজের যে উচ্চতা আছে উচ্চতা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে তার ভূমিটা আমরা পাবো, তাহলে এটা হচ্ছে এস এইচ। তাহলে হাফ ইন্টু ভূমি এস এইচ ইন্টু এইচ, হাফ ইন্টু এস এইচ ইন্টু এইচ। আর একই রকম ট্রায়াঙ্গেল আছে দুইটা, তাহলে 2 দিয়ে গুণ করলেই তার দুইটার একসাথে আয়তন পেয়ে যাবো, এই জন্য 2 দিয়ে গুণন করা হয়েছে, যে 2 ইন্টু হাফ ইন্টু এস এইচ ইন্টু এইচ। তো এখানে থাকবে হচ্ছে এস এইচ স্কোয়ার, এই দুটো থেকে এইচ কমন নিলে তাহলে টোটাল ট্রাপিজিয়ামের আয়তন হবে এইচ ইন্টু বি প্লাস এস এইচ। এইটুকু একদমই ক্লিয়ার থাকতে হবে, এইটুকু যদি কেউ ক্লিয়ার হতে না পারো বলো। স্যার এখানে ট্রাপিজিয়ামের ট্রেডিশনাল যে সূত্রটা আছে ক্ষেত্রফল নির্ণয়, ওইটা ইউজ হইলো না কেন স্যার? কোনটা আছে কোনটা হয় নাই বলো তুমি। ওই যে h/2 ইন্টু a প্লাস b, ওই সূত্রটা কেন ইউজ হইলো না স্যার? এইচ বাই 2 ইন্টু a প্লাস b, ওই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র যেটা স্যার। ইন্টু সমান্তরাল সেটা কি বাহু দ্বয় কন্ডিশনে, যোগফলের মধ্যে। আমি এই মুহূর্তে ঠিক তোমার কথাটা ধরতে পারছি না আর কি। আচ্ছা, আমরা যেটা বলেছি এটা বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এটা বুঝতে আর কোনো সমস্যা না থাকলে আমি সামনে আগাতে চাই, কারণ এইটুকু তেমন এটা মানে আসলে জাস্ট আমি একটু বলে নিলাম, বলার জন্য বলে নিলাম, কারণ আমরা পড়বো হচ্ছে মেইনলি নেক্সট স্লাইড থেকে আর কি। হ্যাঁ, তবুও একটু যেটা মূল জিনিসটা তোমাদেরকে একটু বলে নিলাম আর কি। আচ্ছা, আমি নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে গেলে আমরা একটা ন্যাচারাল সারফেস, যেটা ইউনিফর্মলি স্লোপিং একটা সারফেস, মানে একটা সারফেস আমরা ধরে নিচ্ছি যে সারফেসের উপরে আমরা একটা মাটি কাটা বা ভরা যা কিছু করি না কেন, এটা যেহেতু টপ উইডটা যেহেতু উপরের দিকে উইডটা দেখো, তাহলে ধরে নিতে পারি ধরো এটা একটা রাস্তা তৈরি করছি আমি আর কি। হ্যাঁ, তো রাস্তাটা তৈরি করছি এই ভূমির উপরে, তো রাস্তাটা যে ভূমির উপরে, এই যে ভূমিটা দেখো, এই যে ভূমিটা, এই ভূমিটা এই ভূমিটা হরাইজন্টাল না, মানে এই ভূমিটা যে এইরকম আমরা এক্সপেক্ট করি আর কি, কিন্তু এরকম আসলে বাস্তবে থাকে না, উঁচু নিচু থাকে আর কি। হ্যাঁ, তো আমরা ধরে নিচ্ছি যে এটা উঁচু নিচু, এটা একদিকে ঢাল আছে আর কি, এটা ঢালটা আছে একদিকে, একদিকে স্লোপ আছে এটার। তো এটা হলো গ্রাউন্ড লেভেল, এই যে নিচের যে মোটা দাগটা আমি কার্সর দিয়ে যে দেখাচ্ছি, এটা হচ্ছে এই সিই বরাবর যদি আমরা দেখি তাহলে এই রেখাটা, তো এই রেখাটা স্লোপ, এই স্লোপটাকে আমরা বলছি ট্রান্সভার্স স্লোপ, আর এই যে পাশের যে স্লোপটা এটাকে আমরা বলি সাইড স্লোপ, এটা আমরা আগের স্লাইডে আমরা বলেছি আর কি। তো এইটা যদি এরকম একটা চিত্র যদি আমাদের সামনে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা তার আয়তন কিভাবে বের করব? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা কি করেছি, আমরা দুটো ভাগে ভাগ করেছি। আমরা দেখো, একটা হলো ট্রাপিজিয়াম, একটা রেগুলার ট্রাপিজিয়াম বা টিপিক্যাল ট্রাপিজিয়াম নিয়েছি, আর একটা ট্রায়াঙ্গেল। কোনটা কোনটা নিলাম? আমরা নিয়েছি এ বি সি ডি। হ্যাঁ, এ বি সি ডি, দেখো এই যে এ, এই যে বি, এই যে সি, এই যে ডি, এ বি সি ডি হচ্ছে একটা ট্রাপিজিয়াম। তো এই ট্রাপিজিয়ামের একটা আয়তন, রেগুলার ট্রাপিজিয়ামের আয়তন আমরা জানি বের করতে, আগের স্লাইডে আমরা শিখে ফেলেছি। এর সাথে আর একটা অংশ যুক্ত হয়েছে, আর একটা ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলটা কত? সিডিই, সিডিই একটা ট্রায়াঙ্গেল। এই দুটোর যদি আয়তন আমরা বের করি আলাদা আলাদা ভাবে তাহলে আমাদের জন্য সহজ হবে, এই জন্য সহজ করার জন্য আমরা দুটো আলাদা করে ফেলবো। তো রেগুলার ট্রাপিজিয়ামের আয়তন আমরা জানি, তার সাথে এই ত্রিভুজের আয়তনটা যদি আমরা বের করে ফেলতে পারি
তাহলে আমাদের টোটাল আয়তনটা আমরা পেয়ে যাবো, দুইটা যোগ করলেই মোট আয়তনটা আমরা পাবো। তো এখন আমরা যদি টোটাল এরিয়া দিয়ে আমরা যদি দেখি, টোটাল এরিয়াটা কি, দেখো টোটাল এরিয়া আমরা লিখেছি এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম ABCD প্লাস হচ্ছে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল CDE। এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম কি লেখা যায়? এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম বলো। এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম হচ্ছে এর হাইট কোনটা? ট্রাপিজিয়াম হচ্ছে ABCD ট্রাপিজিয়ামের হাইট কোনটা? এখানে দেখো তিনটা হাইট আছে, H1 H2, এর মধ্যে কোনটা হাইট বলো? H1 H1। হ্যাঁ H1, তাহলে H1 ইন্টু B প্লাস SH1। ঠিক আছে? এটুকু বুঝতে অসুবিধা আছে? এই যে না এই স্যার এই- এই যে এইটুকু এই প্রথম অংশটুকু দেখো, H1 ইন্টু B প্লাস SH1, S হচ্ছে স্লোপ আর H1 হচ্ছে এই হাইটটা আর কি। হ্যাঁ, তো এইটুকু আশা করি এটা খুব জটিল কিছু না, এটা আগেরটার মতো যা সেম আর কি। প্লাস এখন হচ্ছে এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা আমাকে বের করতে হবে। তা এর ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমি প্রথমে উচ্চতাটা বলি, উচ্চতা হচ্ছে কতটুকু হবে? এই ট্রায়াঙ্গেলের উচ্চতা CDE ট্রায়াঙ্গেলের উচ্চতা কত বলো তো? বলতে পারবা? H2 minus H1 H2 মাইনাস H1। হ্যাঁ, এখানে লেখাই আছে যদিও। এই ট্রায়াঙ্গেলের উচ্চতা হচ্ছে এই যে এই পর্যন্ত হচ্ছে H2, তার থেকে বাদ যাবে হচ্ছে এইটুকু, তাহলে থাকবে হচ্ছে এতটুকু হচ্ছে H2 মাইনাস H1। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন ভূমিটা কতটুকু? ভূমিটা হচ্ছে দেখো, এটা হচ্ছে ভূমি। এই ভূমিটা কতটুকু? ভূমি হচ্ছে এই যে বি প্লাস হচ্ছে এই পাশের অংশটুকু আর এই পাশের অংশটুকু। আমি যদি আগের স্লাইডে যাই তাহলে দেখো এতটুকু প্লাস হচ্ছে এতটুকু। তো একটা যদি এই রেগুলার ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এই এসএইচ আর এই এসএইচ বা এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল সমান হবে না? জি স্যার সমান হবে। তো এই দুইটার ক্ষেত্রে সমান হবে, সমান হইলে এইটা এই EF আর DC এই দুটো সমান হবে না কি অসমান হবে? সমান হবে স্যার সমান হবে। দুইটা ট্রায়াঙ্গেল সমান হইলে বা রেগুলার ট্রাপিজিয়ামের ক্ষেত্রে EF সমান DC হবে আর কি, দুইটা সমানই হবে আর কি। হ্যাঁ, তো যে কারণে এইখানে দেখো এই পাশের এই অংশটুকু যদি এখানে ডটেড এই অংশটুকু হবে, এই পাশে হবে SH2 আর এই পাশে হবে SH1, সরি SH1ই হবে দুইটা। এই যে এইটা হলো H1, তো এই পাশেও H1 এই পাশেও H1 না, SH2 হচ্ছে তো একদম পুরো জুড়ে আর কি। তো এই হাইটটা হচ্ছে H1, তাহলে SH1 দুইটাই SH1, তাহলে দুইটা SH1 হলে এই মাঝখানেরটা হচ্ছে বি প্লাস এই SH1 আর এই পাশের SH1, দুইটা SH1 হয়েছে, এই জন্য 2SH1 লেখা হয়েছে। এইটুকু বুঝতে পারছি না? জি স্যার বুঝতে পেরেছি বুঝতে পেরেছো? আচ্ছা, ভেরি গুড। এরপরে জাস্ট আমি আর কিছুই করিনি, জাস্ট শুধু এখানে যোগ বিয়োগ করা হয়ে গেছে। যোগ বিয়োগ করে তোমরা একটু করে দাও যে মিলে কিনা, এটা হচ্ছে মিলছে কিনা দেখো, এটা হয় কিনা দেখো। স্যার ট্রায়াঙ্গুলার এরিয়াটা স্যার আবার যদি একটু বলতেন। ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই হচ্ছে সূত্রের হাফ, ফর্মুলা অনুযায়ী হাফ। আর ভূমিটা হচ্ছে কতটুকু? এই সিডি লাইনের দৈর্ঘ্যটা হচ্ছে কি? সিডি লাইন হচ্ছে আগের চিত্র থেকে দেখলে আমরা ভালো বুঝতে পারবো। সিডি লাইনটা হচ্ছে যদি এই লাইনটা যদি বলি আমরা, এই সিএফ লাইনটা, সিএফ এর টোটাল দৈর্ঘ্য কত হবে? টোটাল দৈর্ঘ্য হবে ইডি প্লাস ডিসি প্লাস ইএফ। এইটুকু বুঝো? জি স্যার। আচ্ছা, তাহলে ইডি হচ্ছে বি প্লাস এসএইচ, এটুকু বুঝতে পারছো? জি স্যার। তাহলে বি প্লাস এসএইচ আমরা লিখে আমরা যদি বলি বি প্লাস 2SH, তাহলে কি লেখা যাবে? জি স্যার। আচ্ছা, তাহলে বি প্লাস 2SH কোনটুকু? সি থেকে এফ পর্যন্ত দূরত্ব, সিএফ বা এফসি যাই বলি না কেন। একইভাবে তোমরা এখন এখানে এসে দেখো, একইভাবে এটা দেখো, এইভাবে যদি আমরা দেখি তাহলে সিডি এরটা কত হবে? এই বি প্লাস 2SH হবে না? এই যে আগে এখানে দেখছো না এই বি প্লাস এসএইচ প্লাস এসএইচ, তাহলে বি প্লাস 2SH হবে না?
স্যার এই ক্ষেত্রে স্যার ওই চিত্রটাতে যদি আবার একটু দেখেন স্যার। আচ্ছা, এই চিত্রটাতে স্যার নিচের জি অংশ স্যার আছে সেখানে বলে তুমি নিচের অংশ ভুলে যাও। তুমি হচ্ছে এই শুধু হচ্ছে এবিসিডি ট্রাপিজিয়াম চিন্তা করো। এবিসিডি ট্রাপিজিয়ামের টপ উইথ বি আর বটম উইথটা কত সেটা বলো। এই সিডিটা কত হয় তোমার হিসেবে, তুমি হিসাব করে বলো সিডিটা। স্যার এই ক্ষেত্রে কি স্যার স্যার বিডি অংশের স্লোপ কি স্যার এস আর হাইট হচ্ছে H1 স্যার। H1, স্যার হ্যাঁ এখন ঠিক হ্যাঁ। আছে স্যার, ওই যে স্যার উপরে SH2 টা খেয়াল করতেছিলাম তো স্যার। আর আচ্ছা স্যার শুধু হাইটটা যদি স্যার H2 - H1 স্যার এই জিনিসটা স্যার। আচ্ছা, H2 তো হচ্ছে টোটাল, H2 হচ্ছে এই ই বিন্দুতে যদি আমরা যদি বলি ই বিন্দু থেকে এই যে টপ উইথের যে হাইট সেটা হচ্ছে H2, আর এই সি বিন্দু থেকে টপ উইথের হাইট হচ্ছে H1। তাহলে এখানে হচ্ছে H1 আর এই পর্যন্ত হচ্ছে H2। তাহলে H2 থেকে H1 বাদ দিলে কতটুকু থাকবে? এই বরাবর, এইবার আর একটা লাইন টানলে ভালো হতো আর কি, তাই না? এই বরাবর ডি বিন্দু থেকে নিচের দিকে যদি আসি আমি, তাহলে কত পাবো? এটার হাইটটা পাবো আর কি। হাইটটা কত হবে? H2 স্যার মাইনাস H1। স্যার H2 - H1 তো স্যার মনে হয় না স্যার পুরোপুরি হবে, যেহেতু স্যার এই জায়গাতে নিচে স্যার গ্রাউন্ডটা স্যার স্লোপ আকারে আছে স্যার। গ্রাউন্ডটা স্লোপ আছে আর কি। হ্যাঁ, জি স্যার। ট্রায়াঙ্গেলের এই বিন্দু থেকে তোমাকে এই বিন্দু থেকেই তো তোমার হাইটটা আসতে হবে। সেই ক্ষেত্রে তোমার এক্সপ্লানেশন ক্লিয়ার করার জন্য সেক্ষেত্রে যদি এই ট্রায়াঙ্গেলটাকে আমি যদি আরো দুই ভাগে ভাগ করি, যেমন সি ডি, এইখানে তো আর একটা পয়েন্ট নেই, হ্যাঁ, এই জায়গায়, আর মানে এই ট্রায়াঙ্গেলটাকে যদি দুইটা ট্রায়াঙ্গেল করি সেই ক্ষেত্রে তোমার হয়তো বুঝতে একটু সুবিধা হতো। স্যার আরো কমপ্লেক্স হয়ে যেত দুইটা করলে। হ্যাঁ, এই জন্যই তো আমরা করিনি, দুইটা আর করিনি আর কি। স্যার এটা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি স্যার ঠিক হয়ে যাবে আর কি, হালকা এদিক সেদিক হবে সম্ভবত। না না, অ্যাপ্রক্সিমেটের কোনো জায়গা নাই আর কি। এটা হচ্ছে তোমার এই যে এভারেজ হাইট বলি আর কি আমরা। এভারেজ হাইটটা হচ্ছে তোমার এই H2 মাইনাস H1 হইলেই যে হাইটটা পাওয়া যাবে সেটাই হবে এই ট্রায়াঙ্গেলের এভারেজ হাইট আর কি। জি স্যার। তো এটা হিসাব করে এই লাইনটা, এই ইকুয়েশন 1 পাওয়া যায় কিনা দেখো। জি স্যার যায়। পাওয়া যায়, আচ্ছা। এটা কিন্তু এ, একটু খেয়াল করে করে দেখতে হবে, কারণ পরীক্ষায় কিন্তু এই জিনিসটা কিন্তু আসে আর কি প্রমাণ। হ্যাঁ, আমরা এই একটা দুইটা প্রমাণে একটু ডিটেলস পড়াই, তারপরে বাকিগুলো কিন্তু আর পড়াবো না, আমরা হচ্ছে প্রবলেমে চলে যাবো আর কি। স্যার প্রতিটা স্লোপে স্যার এল জিনিসটা কি স্যার? স্যার স্লোপের ক্ষেত্রে স্যার আছে স্যার। এল এল কোনটা? স্যার 1/s স্যার, এটা কি 1 না এল স্যার? না না, স্লোপ এল না, গুলোতে। 1 1। জি স্যার। এইদিকে এক রাখার জন্য এইদিকে যা করতে হবে তাই করতে হবে, এই জন্য এইটাকে 1 রাখা হয় সব সময়, আর এইটাকে একটা ভ্যারিয়েবল দেওয়া হয়। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা। স্যার এখানে তো আমরা ভূমিটা সিডি ধরলাম নাকি স্যার? হ্যাঁ স্যার আগের ফিগারটাতে হ্যাঁ এখানে তো আমরা ভূমিটা সিডি কল্পনা করলাম, হ্যাঁ, কিন্তু স্যার ওই যে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সিই কেন ভূমি হলো না? কোনটা? এই যে এখানকার ক্ষেত্রে হ্যাঁ জি স্যার, মানে সিইটাও তো ভূমি হইতে পারতো, ওইখানে আমরা সিডি ভূমি না, ধরলাম যে এই এটা আসলে ট্রায়াঙ্গেলের ধরলাম যে না কেন? সেটআপ আছে, এই ট্রায়াঙ্গেলের এই সেটআপে তুমি যদি এই ট্রায়াঙ্গেলটাকে তুমি যদি আলাদা করে ফেলো আর কি, আলাদা করে ফেলে তখন তুমি কল্পনা করতে পারো, কিন্তু তুমি এই ট্রায়াঙ্গেলের যে ফরমেশন আছে এই ট্রায়াঙ্গেলের ফরমেশন অনুযায়ী তোমার সিডি হচ্ছে ভূমি। এর আরেকটা কারণ আছে, আরেকটা কারণ হচ্ছে যে এই সিডি, এটা হচ্ছে আমার সিই হচ্ছে অতিভুজ, অতিভুজের সাথেই হচ্ছে এই দেখো এই যে তোমার হচ্ছে এখানে এই যে এই থিটা অ্যাঙ্গেল আর কি। বুঝতে পারছো? আচ্ছা, এবার যে ইকুয়েশন আমরা পেয়েছি এবার সহজ, এবার হচ্ছে ফ্রম ট্রায়াঙ্গেল সিএফজি আর জিএইচই, দুইটা ট্রায়াঙ্গেল থেকে আমরা কি পাই দেখো। আমরা যদি ট্রায়াঙ্গেল সিএফজি তে যাই, ট্রায়াঙ্গেল সিএফজি, এখানে যদি আমরা
সিএফজি আর একটা কি বলেছি জিএইচই। হ্যাঁ, আমরা যদি দুইটা ট্রায়াঙ্গেল এখানে দেখো, আমরা আবার আবার আর একটু ইয়ে কি বলে তোমার হচ্ছে স্লোপের পার্টটা ক্লিয়ার করার জন্য আমরা দুটো ট্রায়াঙ্গেল নিয়েছি। একটা হচ্ছে সিএফজি, সিএফজি তে কি হবে দেখো, ট্যান থিটা যদি আমরা করি, ট্যান থিটা করলে ট্যানের ফর্মুলা কি বলো, লম্ব বাই ভূমি নাকি? জি স্যার। তাহলে লম্ব বাই ভূমি দেখো তো এটা হয় কি না? সিএফজি এর লম্ব কত হবে? এফজি। এফজি এর ভ্যালু কত হবে? এইচ মাইনাস H1। জি স্যার। এইচ মাইনাস H1। আর ভূমিটা কত হবে? এফজি হবে স্যার। ভূমিটা হবে B/2 প্লাস SH1। দেখো এ সিএফ সিএফ জি সিএফ স্যার। দেখতে পাচ্ছ? জি বুঝতে স্যার, পারতেছো? জি স্যার। সিএফ এর ভ্যালু কত হবে দেখো, এটা টোটালটা হচ্ছে বি, আর এইটুকু যদি বলি এইটুকু হচ্ছে B/2 হবে না, অর্ধেক, জি স্যার। প্লাস এক সাইডের ট্রায়াঙ্গেলের যে অংশটুকু সেটা হবে SH1 এইটুকু। তাহলে B/2 প্লাস SH1। দেখো এটা হয়েছে কিনা? হয়েছে। আর এই স্লোপ থেকে আমরা লিখতে পারি, এই যে এখানে দেখো, এখানে যে স্লোপের পোর্শনটা দেখো, স্লোপের হচ্ছে এটা হচ্ছে ভার্টিক্যাল পোর্শন, এটা হচ্ছে হরিজন্টাল পোর্শন, লম্ব বাই ভূমি। লম্বতে অলওয়েজ আমরা 1 রাখি। হ্যাঁ, 1 করার জন্য যে ভ্যালুটা লাগবে সেই ভ্যালুটা আমরা এই এন এর জায়গায় রাখি। এই জন্য এটাকে আমরা একটা ভেরিয়েবল হিসেবে রাখি আর কি, এটা হচ্ছে এন। তাইলে এখানে এই ট্যান থিটা সমান কি হবে? ট্যান থিটা সমান এটা যদি থিটা হয় তাহলে হবে লম্ব বাই ভূমি। এটা থিটা, দেখো এই যে এটা থিটা, হ্যাঁ, লম্ব বাই ভূমি, এটা হলো 1/n। এই জন্য এটাকে দেখো 1/n লেখা হয়েছে। তাহলে 1/n ট্যান থিটা সমান 1/n লিখতে পারি, আমরা এইভাবেও লিখতে পারি। তো পরবর্তীতে এটাকে এই ইকুয়েশন থেকে H1 এর মান বের করা হয়েছে। এইটুকু দেখো, চিন্তা করে বুঝতে পারো কিনা। স্যার এই এন স্লোপটার প্রয়োজনীয়তা কি স্যার বলুন স্যার? এন স্লোপটা হচ্ছে গ্রাউন্ড লেভেলের অ্যাকচুয়াল বা প্রেজেন্ট যে স্লোপটা সেটা হচ্ছে এন স্লোপ। এটা হলো ট্রান্সভার্স স্লোপ, এটাকে বলি আমরা ট্রান্সভার্স স্লোপ। কোন স্লোপটা? এটা দেখো আগের স্লাইডে দেখো, এই যে এটা হলো এক্সিস্টিং স্লোপ, গ্রাউন্ড লেভেলের এক্সিস্টিং স্লোপ, বুঝতে পারছো? আর এই যে সাইড স্লোপ, এই অনুযায়ী আমরা হচ্ছে ধরো এটা একটা রাস্তা, এই রাস্তাটা আমরা তৈরি করতে চাই, যে ভূমির উপরে রাস্তা তৈরি করতে চাই সে ভূমিটা কমপ্লিটলি হরাইজন্টাল নয়। কমপ্লিটলি হরাইজন্টাল আসলে থাকলে ভালো, সহজ হয়ে গেল, না থাকলে কি হবে সেটা আমরা করছি। আমরা একটু কঠিনটা শিখছি আর কি, সহজটা নয়। জি স্যার। আচ্ছা, স্যার তো ওখানে ওয়ান কেন রাখা হয়? হ্যাঁ, মানে ওয়ানটাই বা কেন? ওয়ানটা রাখা হয় হচ্ছে তোমার হিসেবে সুবিধার জন্য। দুইটাই যদি আমি ভেরিয়েবল করে দেই তাহলে তো আমার জটিল হয়ে যাবে প্রবলেমটা। এটাকে সিম্পলিফাই করার জন্য একটাকে 1 করা হয়, ভার্টিক্যাল পোর্শনটাকে 1 করা হয়, হরাইজন্টাল পোর্শনটাকে চলক হিসেবে রাখা হয় বা ভেরিয়েবল হিসেবে রাখা হয়। আচ্ছা, এইটুকু এই যে ত্রিভুজ সিএফজি বুঝতে অসুবিধা আছে কারো? আচ্ছা, একইভাবে যদি আমরা ত্রিভুজ, যদি আমরা যদি ট্রায়াঙ্গেল জিএইচই যদি করি তাহলে কি হবে? জিএইচই করলে কি হবে? জিএইচই করলে 1/n সমান কি করতে পারবো আমরা, বা জিএইচই ট্রায়াঙ্গেলে আমরা কি করতে পারবো দেখো তো? লম্ব বাই ভূমি, ট্যান থিটা সমান লম্ব কোনটা? এখানে লম্ব কোনটা? এইটুকু।
এইটুকু কত H2 মাইনাস H, H2 মাইনাস হচ্ছে H, ঠিক আছে? আর এই পাশে আমরা কি করব, B/2 প্লাস SH2, এই যে এইটুকু এই পর্যন্ত হচ্ছে B/2, এই বরাবর যদি আমি আসি তাহলে এইটুকু হচ্ছে B/2 আর তারপরের অংশটুকু হচ্ছে SH2 SH2। এখান থেকে একে ক্যালকুলেশন করলে এখান থেকে H2 এর ভ্যালুটা বের হবে। এবার ওই যে আমরা ইকুয়েশন 1 পেয়েছিলাম সেখানে H1 আর H2 এর ভ্যালু বসিয়ে দিলে ফাইনাল ইকুয়েশনটা আমরা পেয়ে যাব। এইটুকু চিন্তা করো, 1 মিনিট চিন্তা করো, 1 থেকে 2 মিনিট চিন্তা করতে থাকো, দেখো এইটুকু বুঝতে পারতেছো কিনা, বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। স্যার আগের স্লাইডটা এনে দেন। স্যার আগের স্লাইডটা একটু দিলে ভালো হয়। হ্যাঁ, সবাই দেখেছো? জি স্যার। কোনো অসুবিধা আছে? অসুবিধা থাকলে বলো। স্যার আগের স্লাইডটা একটু দিলে ভালো হতো। আগের স্লাইডটা একটু দেখবা। হ্যাঁ, বলো। স্যার এখানে আমরা এইচটাকে কি বলতে পারি? কোনটা? এইচ, শুধু এইচ। শুধু H হচ্ছে অ্যাভারেজ হাইট।
এভারেজ হাইটটা কোথায়? হাইট এট দ্য মিডল অফ দ্য ফরমেশন উইথ। বুঝতে পারছো? ফরমেশন উইথ হচ্ছে এবি বা টপ উইথ। এবি এর যে মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দু থেকে ভার্টিক্যালি যদি আমি নিচে আসি, তাহলে এটি হচ্ছে ন্যাচারাল সারফেসের সাথে যে বিন্দুতে মিলিত হবে সেই হাইটটা, সরি, সেই হাইটটা হচ্ছে এভারেজ হাইট। এখানে দেখো যে বলেও দিচ্ছি আমরা যে হাইট অফ দ্য সেকশন এট দ্য সেন্টার। সেন্টার কার সেন্টার? টপ উইথের সেন্টার বা ফরমেশন উইথের সেন্টার। tan থিটা সমান 1/n কেন? হ্যাঁ হ্যাঁ, tan থিটা সমান 1/n কেন? আচ্ছা, ট্যান থিটা সমান 1/n হচ্ছে ট্যান থিটা, এটা একটা ত্রিভুজ, এই যে স্লোপ, হ্যাঁ, এই যে ট্রান্সভার্স স্লোপ, এই ট্রান্সভার্স স্লোপ হচ্ছে ন্যাচারাল স্লোপের যে স্লোপ, সেই স্লোপটা ন্যাচারাল স্লোপের স্লোপটাকেই আসলে ট্যানজেন্ট বলা হয়ে থাকে আর কি, যে স্লোপ 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 জিনিসটা আসলে ট্যানজেন্ট। ট্যানজেন্ট করতে গেলে লম্ব আর ভূমি লাগে। আমরা যদি এই স্লোপকে আমরা এইভাবে দেখাই, দেখো এইভাবে, এইটা হলো স্লোপের মার্কিং এভাবে করা হয়ে থাকে, আর গ্রাউন্ড স্লোপটাকে এইভাবে আমরা দেখিয়ে থাকি আর কি। তো এখানে যেহেতু স্লোপটা যত বেশি হবে, এইটা তত হচ্ছে এই ভার্টিক্যাল লাইনটা লম্বা হবে আর কি। তো স্লোপ এখানে আছে বলে এই ট্রায়াঙ্গেলটার অস্তিত্ব পাওয়া গেছে আর কি। তো ট্রায়াঙ্গেলটার অস্তিত্ব পাওয়া গেলে এটা কিভাবে করব? আমরা যে কোনো একটা বিন্দু থেকে আমরা একটা হরাইজন্টাল লাইন টেনে দিব, টেনে দিয়ে তারপরে আমরা এটা ভার্টিক্যালি নিচের দিকে যদি নামি, তাহলে এখানে একটা ট্রায়াঙ্গেল হবে। তা এই ট্রায়াঙ্গেলে দেখো একান্তর কোণ, দেখো এই 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 যে সি বিন্দুতে কোণ যদি থিটা হয়, তাহলে এই বিন্দুর কোণটা কত? এই ট্রায়াঙ্গেলের থিটা। থিটা, ঠিক আছে? জি স্যার। তাহলে ট্যান থিটা, এইখানে ট্যান থিটা সমান কত? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? জি স্যার। 1/n। একইভাবে এটা একই স্লোপে আছে, এটা একই স্লোপে, জাস্ট এটা এখানে আমরা দেখিয়েছি, এটাকে তুমি আরো বড় করে করতে পারো। তো প্রশ্ন হচ্ছে এটা কত দূর যাব? এটা তত দূরই আমি এটাকে ড্র করব। আমরা এখানে 1 করার জন্য এখানে যত ভ্যালু নেয়ার দরকার হয় ততটাই করব আর কি। আচ্ছা, সব বুঝতে পেরেছো কি? আমি ধরে নিয়ে আগাবো নাকি কারো কিছু আছে, জানার আছে? বলো। আচ্ছা, আমি ধরে নিচ্ছি সবাই এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। তবে আমি বারবারই বলি যে এস্টিমেশন কিন্তু না বুঝে চুপ থাকলে, অথবা না বুঝতে পারে যদি বুঝতে পেরেছি ধরে নিয়ে আমরা আগাই, তাহলে কিন্তু বিপদ আছে আর কি সামনে। হ্যাঁ, এনিওয়ে, ফাইনালি আমরা দেখো এরকম একটা ফর্মুলা পাবো। তো পরীক্ষার সময় এটা কিভাবে আসে? আমরা নরমাল বলে দেই, ডিরাইভ দ্য ইকুয়েশন এ সমান এত। এ মানে হচ্ছে এরিয়া। দ্য নোটেশনস হ্যাভ দেয়ার ইউজুয়াল মিনিংস। এই নোটেশন গুলোর ইউজুয়াল মিনিং আছে। অনেক সময় আমরা বলেও দিই যে এখানে বি হচ্ছে ফরমেশন উইথ, এস হচ্ছে সাইড স্লোপ, এন হচ্ছে ট্রান্সভার্স স্লোপ, এইচ হচ্ছে এভারেজ হাইট। হ্যাঁ, এগুলো আমরা বলেও দিই। আবার অনেক সময় আমরা না বলে দিয়েও এগুলোকে বলে নোটেশন আর কি, ইকুয়েশনের। তো এই নোটেশনস গুলো হ্যাভ দেয়ার ইউজুয়াল মিনিং, যেগুলো ইউজুয়াল মিনিং সেগুলোই, এখানে কোনো ব্যতিক্রমী কোনো মিনিং করা যাবে না, বা ব্যতিক্রমী মিনিং নাই, এটা বলে দেওয়া আছে আর কি। তো নরমালি আমরা বি বলতে ফরমেশন উইথ কেই বুঝি আর কি। কোনো প্রবলেমের ভিতরে যদি বি বলা থাকে, তার মানে এটা হচ্ছে টপ উইথ বা ফরমেশন উইথ। এস মানে হচ্ছে সাইড স্লোপ, এন মানে হচ্ছে ট্রান্সভার্স স্লোপ, এইচ মানে হচ্ছে এভারেজ সাইড এট দ্য সেন্টার অফ দ্য টপ উইথ বা অফ ফরমেশন উইথ। এর সেন্টারের যে হাইটটা সেটাই হচ্ছে এইচ। ঠিক আছে? এটা এইভাবে পরীক্ষার সময় এইভাবে আসে আর কি। তো ফাইনালি ক্যালকুলেশন করে জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ করতে করতে আসলেই তুমি এখানে চলে আসতে পারবে আর কি। হ্যাঁ, এখন হয়তো বোর্ডে থাকলে, ক্লাসরুমে থাকলে আমি হয়তো এটা করে করে এই পর্যন্ত আসতাম আর কি। এখন যেহেতু আমরা ক্লাসরুমে নাই, সেহেতু আমাকে একবারে তোমাদেরকে দেখাইতে হচ্ছে আর কি। তো তোমরা হচ্ছে ফাইনাল লাইনটা দেখবা এবং দেখো যে এটা হচ্ছে ফাইনালি তোমার মিলে কিনা। হ্যাঁ, এটা তোমরা করে নিবা আর কি। আচ্ছা, ভলিউম ক্যালকুলেশন করার সময় আমরা এরিয়ার পরে আমরা যেটা ক্যালকুলেশন করি সেটি হচ্ছে ভলিউম। তো ভলিউমটা আমরা কিভাবে ক্যালকুলেশন করি? ভলিউমটা আমরা ক্যালকুলেশন করি যদি একটা
টপোগ্রাফিক সারফেস, এটা একটা সারফেস, সারফেস গুলো নরমালি আপস অ্যান্ড ডাউনস থাকে আর কি, হরাইজন্টালি থাকে না। হরাইজন্টালি থাকলে খুবই ভালো, হরাইজন্টালি থাকলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তবে আমরা আমরা শিখবো হচ্ছে এটা হরাইজন্টালি থাকবে না ধরেই আমরা আমাদের শেখাটা আমরা শিখবো আর কি। তো নরমালি আসলে উঁচু নিচুই থাকে। তো থাকলে আমরা কি করব, আমরা এরিয়া বের করা আমরা শিখলাম, এরিয়া বের করা আমরা শিখবো বা আরো অন্যান্য পদ্ধতিতে আমরা বের করব। আমরা এরিয়া যদি জানতে পারি তখন ভলিউম কিভাবে বের করব। আমরা কি করবো, একটা সমদূরত্বের অনেকগুলো সেগমেন্ট নিব। সমদূরত্ব মিনস হচ্ছে এরকম সেকশন নিব, ভার্টিক্যাল সেকশন, ক্রস সেকশন আর কি। ক্রস সেকশন নির্দিষ্ট দূরত্ব, নির্দিষ্ট ডিস্টেন্স অন্তর অন্তর আর কি। হ্যাঁ, তো এই সেকশনটাকে, এই দূরত্বটাকে আমরা ডি বলছি আর কি। তাই ডি এর ভ্যালুটা সব জায়গায় সমান হবে। যেমন এই লাইন থেকে A0 থেকে A1 লাইনের মাঝখানে যদি ডি হয়, A1 থেকে A2 লাইনের মাঝখানেও ডি হবে। আর এটা যদি আবার তোমার হচ্ছে এই সেগমেন্টটা, যেমন এটা A0 A1 A2 এভাবে করে এই প্রতি দুইটা সেকশনের মাঝখানের দূরত্বটা হবে একই, বা এই ক্ষেত্রে আমরা বলছি ডি। এইভাবে ডট ডট করতে করতে AN পর্যন্ত আমরা যাব। তো AN সেকশনের আগের সেকশনটা হবে কি, AN-1। এতটুকু বুঝতে পারছো কিনা বলো? স্যার আরেকবার একটু স্যার বলেন আরেকবার স্যার। একটু বলবো। আমরা একটা যদি ধরো একটা রাস্তা বা একটা নদী বা একটা খাল বা একটা ট্রেনের লাইন বা একটা হচ্ছে ওভারহেড লাইন বা যে কোনো লাইন, লাইনের কাজ করার সময় বা যে কোনো কনস্ট্রাকশনের সময় যখন আর্থওয়ার্ক করব, আর্থওয়ার্কের টোটাল ভলিউম যখন আমরা বের করব, এই টপোগ্রাফি যখন ইরেগুলার থাকবে, তখন আমরা কয়েকটা ফর্মুলা, আমরা সাধারণত দুটো ফর্মুলা ব্যবহার করে থাকি। তার মধ্যে একটাকে আমরা বলছি ট্রাপিজয়েডাল ফর্মুলা, আর একটা ফর্মুলার নাম আছে প্রিজময়েডাল ফর্মুলা, একটু পরে দেখবো সেটা। আমরা যদি ট্রাপিজয়েডাল ফর্মুলা ধরে যদি আগাই, তাহলে আমরা কতগুলো সেকশন নিব লেন্থ বরাবর। যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে যদি বলি যে আমরা জব্বারের মতো, তোমরা সবাই চিনো নাকি? চিনো না এমন কেউ আছে? চিনি স্যার। চিনো সবাই, ভেরি গুড। আমি যদি বলি যে জব্বারের মোড় থেকে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের দিকে যে রাস্তাটা গিয়েছে, সেই রাস্তাটা আমরা আবার উঁচু করব, আমরা 10 ফিট উঁচু করব। হ্যাঁ, 10 ফিট উঁচু করে একটা নতুন রাস্তা আমরা তৈরি করব। তা সেক্ষেত্রে আমরা এর ভলিউমটা ক্যালকুলেট করব। এর ভলিউমটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? আমরা দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে যদি এটা ইউনিফর্ম হয়, সব জায়গা যদি একদম স্মুথ হয়, সেক্ষেত্রে আমরা টোটাল লেন্থ দিয়ে গুণ করে দিলেই হবে। কিন্তু যদি সেটি না হয়, যদি খুব বেশি উঁচু নিচু হয়, আপস অ্যান্ড ডাউনস থাকে, অথবা যদি এই রাস্তাটা তো একদম প্লেন আছে আর কি, তাই না? আমরা যদি উঁচু নিচু যদি জায়গায় যদি আমরা রাস্তা তৈরি করি, তখন আমরা কি করব? আমরা সেকশন নিব, ক্রস সেকশন। কতটুকু পরপর নিব? আমরা জব্বারের মোড় থেকে যদি আপনার ফার্স্ট গেটের দিকে যদি যাই, তা আমরা যদি ধরি যে প্রতি 10 ফিট পর পর একটা আমরা সেকশন নিব, তাহলে প্রতি 10 ফিট, যে এই 10 ফিটটাই হচ্ছে এই চিত্রে যে স্লাইডটা তোমরা দেখছো তোমার স্ক্রিনে, এই ডি এর মান হবে তখন 10 ফিট। মানে প্রতি 10 ফিট অন্তর অন্তর একটা করে সেকশন মাপবো, একটা করে সেকশন নিব, মানে প্রতি 10 ফিট অন্তর অন্তর আয়তন মাপবো আর কি। আমি যে জায়গাটুকু হিসাব করতে চাই সেই জায়গাটুকুর আয়তন আমি মাপবো। এইভাবে এইভাবে যেতে যেতে কত দূর যাব, কতটা সেকশন হবে আমি জানি না, কারণ আমি টোটাল ডিস্টেন্স আমি জানি না। তো আমি ধরে নিলাম যে সেটা ভ্যালুটা হচ্ছে AN, A0 থেকে A0 A1 A2 এরকম করে করে AN পর্যন্ত আমি যাব। তো AN পর্যন্ত গেলে তার জাস্ট যদি লাস্ট সেগমেন্ট যদি AN হয়, তাহলে তার আগের সেগমেন্টটা কত হবে? AN-1। এটুকু তো বুঝতে পেরেছো? জি স্যার। ওকে। তো এখন যদি এর ভলিউম আমরা বের করতে চাই, তাহলে কিভাবে করব? দেখো, এই ভলিউম হচ্ছে এই সেকশন A0 আর সেকশন A1, এই দুইটার মাঝখানের যে অংশটা, এই অংশটার ভলিউম কত হবে? ভলিউম হবে অ্যাভারেজ এরিয়া বের করে তাকে এই ডেপথ দিয়ে গুণ করলেই বা এই লেন্থ দিয়ে গুণ করলেই ভলিউমটা পাওয়া যাবে। যেমন এইটার যদি A0 হয় ভলিউম, এটা যদি A1 হয়, তাহলে A0 প্লাস A1, যেহেতু দুইটা ভলিউম যোগ করেছি, দুইটা এরিয়া যোগ করেছি, তাহলে দুইটা এরিয়া যোগ করার কারণে তার গড় বের করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হবে। এইটুকু আশা করি তোমরা বুঝতেই পারছো আর কি। তার সাথে ডেপথ দিয়ে বা লেন্থ দিয়ে, যে 10 ফিট অন্তর অন্তর যে নিলাম, দুইটা সেগমেন্টের মাঝখানে দূরত্ব যদি 10 ফিট হয়, তাহলে 10 দিয়ে গুণ করতে হবে। দুইটা সেগমেন্টের মাঝখানে যে দূরত্বটা, সেটাকে আমরা বলছি ডি, যে জন্য ডি দিয়ে গুণ করেছি। গুণ করলে এই অংশটুকুর ভলিউমটা পাওয়া যাবে। আবার পরবর্তী অংশ যখন আসবো, তখন আবার আমি A1 প্লাস A2 ডিভাইডেড বাই 2
ইন্টু ডি। একইভাবে যদি লাস্ট সেগমেন্টে যদি আমি আসি, লাস্ট সেগমেন্ট হবে এ এন মাইনাস ওয়ান প্লাস এ এন ডিভাইডেড বাই টু ইন্টু ডি। এতটুকু বুঝতে অসুবিধা আছে কিনা বলো? স্যার ওকে এখানে যে ফাইন, স্যার বলো। এখানে যে বক্ররেখাটা আছে হ্যাঁ স্যার ওই যে আমাদের যে ফিগারে বক্ররেখাটা আছে উপরে যে উঁচু হুম নিচু যে অঞ্চলটা, হুম স্যার এটা কি আমরা রাস্তার পৃষ্ঠটাকে দেখতেছি না রাস্তার হ্যাঁ, সাইডে? রাস্তার পৃষ্ঠ মানে এটা এক্সিস্টিং পৃষ্ঠটা এরকম আর কি। হ্যাঁ, জি স্যার। বর্তমানে এরকম আছে আর কি। স্যার তাহলে যে আমরা স্যার ওই যে A1 বা A2 বা A0 যেটা নিলাম স্যার, হুম এখন এটাতে স্যার আমরা তাহলে কি রাস্তার পৃষ্ঠ থেকে নিচের দিকে কোনো কিছু দিতেছি মাপটার জন্য? না, এখন এক্সিস্টিং আমি হচ্ছে হ্যাঁ রাস্তার নিচে বা রাস্তার উপরে যেখানে ধর না কেন, আমার যদি এরকম একটা আমরা এটাকে বলি একটু পরে কি বলতাম, ড্যাটাম বলি আর কি। ড্যাটাম হচ্ছে একটা কাল্পনিক রেখা। কাল্পনিক রেখা গ্রাউন্ড সারফেসের নিচে একটা রেখা যদি আমরা কল্পনা করি, তাহলে সেই কাল্পনিক রেখাটাকে আমরা বলি ড্যাটাম। তা আমরা যদি ধরে নেই যে ড্যাটাম হচ্ছে যে ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে, ধরো এইটা হলো, যদি আমরা বলি এই যে A0 এই লাইনটা, যদি ধরে নিই যে এই লাইনটা হচ্ছে জব্বারের মোড়ের 4 রাস্তার মাঝখানে একটা কোন একটা বিন্দু, কোন একটা বিন্দুতে এই বিন্দু হচ্ছে এইটা। হ্যাঁ, এই যেখানে আমার কার্সরটা আছে এইটা। তাহলে এইটার আমরা ভূমির নিচে কোন একটা জায়গায় একটা রেখা কল্পনা করব, যেটাকে আমরা বলছি ড্যাটাম। হ্যাঁ, এই যে লাইনটা, এটাকে আমরা বলি ড্যাটাম। এই ড্যাটাম থেকে হাইট কত, হাইটটা, এটার একটা হাইট আমরা তখন আমরা ধরে নিব। আমি ধরে নিই যে এই বিন্দু থেকে 10 ফিট নিচে আমি নিলাম। হ্যাঁ, তাহলে পরের বিন্দুটা কি হবে এই ড্যাটাম থেকে? তাহলে আমি বলবো যে ড্যাটাম থেকে A0 সেকশনের এই বিন্দুটা হচ্ছে 10 ফিট। আর সেকেন্ড সেকশনের ক্ষেত্রে এসে কি বলবো, এটা ড্যাটাম থেকে এই পর্যন্ত হচ্ছে 10 ফিট। তাহলে গ্রাউন্ড সারফেসের বিন্দুটা কতটুকু হবে? এটা 12 ফিট। এটা কি বেশি হবে না কম হবে? ডিপেন্ড করবে এই যে যেটা স্ট্যান্ডার্ড যে বিন্দুটা আমি ধরে নিয়েছি প্রথম, এইটার চাইতে কি এটা হাইট বেশি না কম? যদি এটার চাইতে এখানে দেখছি আমরা বেশি, তাহলে ধরে নিলাম এটা 12 ফিট। আবার এইখানে এসে দেখছি আমরা এটা একটু কম আর কি, এটা হতে পারে 9 ফিট আর কি। হ্যাঁ, তো এইভাবে এই ড্যাটামের সাপেক্ষে মিন্স হচ্ছে আগেরটার সাপেক্ষে বা স্ট্যান্ডার্ড যে বিন্দুটা সেই বিন্দু সাপেক্ষে পরবর্তীগুলোকে আমরা আইডেন্টিফাই করে ফেলি আর কি। জি স্যার, বুঝছি স্যার, ধন্যবাদ। আচ্ছা, এবার হচ্ছে টোটাল ভলিউম। এগুলো হলো প্রত্যেকটা সেগমেন্টের যদি ভলিউম এরকম হয়, তাহলে টোটালটা কত? টোটালগুলো শুধু যোগ দিয়ে দিলেই হবে। A1 প্লাস A2, এই যে কি বলে, এই তোমার হচ্ছে যে সেকশন A0 থেকে সেকশন AN পর্যন্ত এই টোটাল সেকশনগুলোর যে ভলিউমগুলো, মাঝখানের ভলিউমগুলো, এই ভলিউমগুলো আমরা বের করলাম। বের করার পরে তাহলে টোটাল ভলিউমটা কি হবে? টোটাল ভলিউম V হবে এই সবগুলো ভলিউম যোগ করে দিলে যা হবে তাই। ইন্ডিভিজুয়াল ভলিউম বের করে সেগুলোকে যোগ করে দিলেই টোটাল ভলিউম পাওয়া যাবে। এটুকু বুঝতে অসুবিধা আছে? থাকার কথা না। তো দেখো A0 আর এটাকে যদি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে ফেলি, তখন আমরা এইটা থেকে এই লাইনটা পাবো। এটা তোমরা হিসাব করে নিবা আর কি, হিসাব করে দেখবা এই লাইনটা আসবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার আসো প্রিজময়েডাল ফর্মুলা। হ্যাঁ, প্রিজময়েডাল ফর্মুলা কি? প্রিজময়েডাল ফর্মুলার আমরা প্রমাণ না দেখাই, আমরা একটু সংক্ষেপ করি, কারণ আমাদের নেক্সট অনেক পড়া আছে, আমি আজকে এই পর্যন্ত পড়াবো। প্রিজময়েডাল ফর্মুলা হচ্ছে একটু ভিন্ন। এখানে ডি এর জায়গায় d/3 A0 প্লাস AN ডিভাইডেড বাই 2 ছিল, এখানে নাই। প্লাস হচ্ছে এই পরের গুলো হচ্ছে 4 দিয়ে গুণন আর কি, যেগুলো বিজোড় সেগমেন্ট সেগুলো হচ্ছে বিজোড় গুলো 4 দিয়ে গুণন আর জোড় গুলো 2 দিয়ে গুণন। এইভাবে একটা মনে রাখবা। এইটা হচ্ছে ফর্মুলা। মূল কথাটা হচ্ছে এই ফর্মুলাটা একটু ভিন্নতা আছে। এখন এটা হলো ভলিউম বের করার ফর্মুলা। একটা হলো ট্রাপিজয়েডাল ফর্মুলা, একটা প্রিজময়েডাল বা সিমসন রুল বলে আর কি। মিস্টার সিমসন এটাকে এই ফর্মুলাটা বের করেছিলেন, এই জন্য সিমসন রুল বলা হয়। এখন যেটা প্রশ্ন হয় বা যেটা আমাদের জন্য যেটা সমস্যা, সেটি হচ্ছে আমরা কোনটি ব্যবহার করব পরীক্ষার সময়। হ্যাঁ, দেখো বলা আছে যে প্রিজময়েডাল ফর্মুলা নাম্বার অফ সেকশন শুড বি অড। যদি সেকশনগুলোর সংখ্যা, সেকশনগুলো কোথায়? এই যে এখানে সেকশন দেখো 1 2 3 4 ডট 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 করে আমরা আসছি, কতগুলো আমরা জানি না। যদি সেকশনের সংখ্যা যদি অড নাম্বার হয়, তাহলে প্রিজময়েডাল ফর্মুলা আমরা সরাসরি এইভাবে ব্যবহার করতে পারবো। কিন্তু যদি নাম্বার অফ সেকশন যদি ইভেন নাম্বার হয়, তখন কি হবে?
ইভেন নাম্বার হলেও যদি আমরা প্রিজমোইডাল ফর্মুলা বা সিমসন রুল যদি ব্যবহার করতে চাই, তাহলে শেষের সেকশনটা বাদ দিতে হবে। শেষের সেকশনটা বাদ দিলেই কি হবে, সেটা ইভেন অড নম্বর থেকে, সরি ইভেন নম্বর থেকে যদি একটা নাম্বার বাদ দেই লাস্টেরটা, তাহলে কি হবে, সেটা ইভেন থাকবে না অড হবে? অড হবে। অড হবে। তখন আমরা ওই একটা সেকশন বাদ রেখে বাকিগুলো আমরা প্রিজমোইডাল ফর্মুলায় বসাবো। বসিয়ে যে শেষের যে সেকশনটা থাকবে সেই সেকশনটাকে আমরা ট্রাপিজয়েডালের ফর্মুলায় ফেলবো। এই যে এইভাবে A0, এই লাস্টের দুইটা যোগ ডিভাইডেড বাই 2 ইনটু ডি, এই ফর্মুলায় আমরা বের করব। অঙ্ক করার সময় আর একটু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে প্রাথমিকভাবে মনে রাখো যে যদি নাম্বার যেগুলো যদি অড হয় তাহলে সরাসরি প্রিজমোইডাল ফর্মুলার এই ফর্মুলায় বসানো যাবে ভলিউম বের করার সময়। আর নাম্বারগুলো যদি ইভেন হয় সেকশনগুলো কি বলে নাম্বার অফ সেকশন যদি ইভেন হয়, সেই ক্ষেত্রে আমরা শেষের সেকশনটা বাদ রেখে তারপরে আমরা প্রিজমোইডাল ফর্মুলায় বসাবো। বসিয়ে দেন হচ্ছে আমরা লাস্টের সেকশনটাকে আমরা ট্রাপিজয়েডাল ফর্মুলায় ফেলবো। তো সেটা অঙ্ক করার সময় আরো ক্লিয়ার হয়ে যাবে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ভলিউম ক্যালকুলেটেড বাই দ্য ট্রাপিজয়েডাল ফর্মুলা ইজ মোর দ্যান দ্যাট বাই প্রিজমোইডাল ফর্মুলা। ট্রাপিজয়েডাল ফর্মুলার যে ভ্যালুটা, ভলিউমটা দুই ফর্মুলাতে ভলিউম বের করলেও ট্রাপিজয়েডালের যে ফর্মুলা আছে সেই ফর্মুলার ভলিউমের ভ্যালুটা বেশি হয়। কার থেকে বেশি হয়? প্রিজমোইডাল ফর্মুলা চাইতে বেশি হয়। এই দুইটার যে পার্থক্যটা, এটাকে আমরা বলি প্রিজমোইডাল কারেকশন। তো যদি তোমাকে এখন কেউ প্রিজমোইডাল কারেকশন বের করতে বলে, তাহলে তোমাকে কিন্তু দুই নিয়মেই বের করতে হবে। ট্রাপিজয়েডাল ফর্মুলায় বের করতে হবে, প্রিজমোইডাল ফর্মুলায় বের করতে হবে। বের করে তখন হচ্ছে এটাকে বিয়োগ করে যে পার্থক্যটা হবে সেটা হবে প্রিজমোইডাল কারেকশন। তো এই জন্য আমাকে কি করতে হবে পরীক্ষার সময়, সেটি প্রশ্ন পড়ে এবং নাম্বার অফ সেকশন দেখে তারপরে আমাকে সিদ্ধান্ত নিয়ে সেই অনুযায়ী হিসাব করতে হবে। তো আজকে বুঝতে একটু ছোটখাটো অস্পষ্টতা থাকলেও অঙ্ক করার সময় আসলে এগুলো স্পষ্ট হয়ে যাবে। আজকে প্রবলেম ধরবো স্যার? নামাজ আছে। আচ্ছা স্যার, আগের স্লাইডে একটা কোশ্চেন ছিল। এই স্লাইডে? জি স্যার। বলো। স্যার, এখানে আমরা ভলিউম আন্ডার A0 এন্ড A1 বের করছি প্রথমে, দেন A1 এন্ড A2। তাহলে স্যার এখানে A1 এর আন্ডারে যে ভলিউমটা সেটা দুইবার আসছে না? না না, ভলিউম তো একটাই বের করছি। শোনো, এখানে একটু কনফিউশন আছে। ভলিউম না, এটা হচ্ছে A0 তে যেটা বের করেছি সেটা হচ্ছে এরিয়া। এই লাইন বরাবর বের করেছি এরিয়া, আর এই লাইন বরাবর বের করেছি এরিয়া। A1, A2 তেও এরিয়া, এটা হলো ধরো A3 তেও এরিয়া। হ্যাঁ, এই লাইন বরাবর একটা লাইন বরাবর ক্রস সেকশন, এটা হলো ক্রস সেকশনাল লাইন। ক্রস সেকশনাল লাইন কেমন হবে? ধরো কেক আছে না, কেক, পাউন্ড কেক বা ফ্রুট কেক, আমরা লম্বা যে কেক গুলো কিনি বাজারে। জি স্যার। এই কেক গুলো স্লাইস করে আমরা কাটি না? জি স্যার। এই কেকের স্লাইস গুলো করার সময় যে অংশগুলোতে আমরা ছুরি চালিয়ে দেই আর কি, সেই লাইনগুলো হচ্ছে সেকশন, সেগুলো হচ্ছে A0, A1, A2। বুঝতে পেরেছো? জি স্যার। আর এক একটা কেকের স্লাইসের যে টোটাল ভলিউম সেইটা হচ্ছে আমরা বের করছি। সেই এক একটা কেকের স্লাইসের ভলিউম কিভাবে বের করব? কেকের দুই সাইডের যে সেকশন, দুই সাইডের যে সারফেস আছে, কাটা অংশ, দুই সাইডের এরিয়াকে, এই যে এরিয়া, হ্যাঁ এরিয়া, ধরো এই যে এরিয়া A1, A2, এটা একটা কেকের স্লাইস। এইটা একটা কেককে আমরা কাটলাম, এই যে এখানে আমরা কাটলাম, এখানে কাটলাম, এই বরাবর কাটলাম। হ্যাঁ, তো এই যে কাটা অংশ, এই কাটা অংশের আয়তন আর এই কাটা অংশের আয়তন, দুই আয়তনকে যোগ দিয়ে 2 দিয়ে ভাগ করলে এভারেজ আয়তন পাবো। তাকে কেকের যে পুরুত্ব, থিকনেস, কেকটা কতটা মোটা বা কতটা পাতলা করে কেটেছো, সেই পুরুত্ব দিয়ে গুণ করে সেই পুরুত্বটা হচ্ছে ডি দিয়ে গুণ করলে হচ্ছে কেকের ভলিউম পাওয়া যাবে। জি স্যার, বুঝতে পেরেছি। এবার বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখন এই যে আমাদের প্রবলেম করার সময় যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে কেকের যে স্লাইস গুলো, এটা কম বেশি করার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা স্লাইসের থিকনেসটা সমান হইতে হবে, পুরুত্বটা সমান হইতে হবে। এই যে ডি, এই যে পুরুত্বটাই হচ্ছে ডিটা অলওয়েজ ইকুয়াল হইতে হবে। জি স্যার। আর যদি কেকের নাম্বার অফ স্লাইস যদি ইভেন নাম্বার হয়,
তাহলে আমরা ফর্মুলা ব্যবহার করতে পারবো সরাসরি আর কি। সরি, অড নাম্বার যদি হয়, অড হলে সরাসরি ব্যবহার করতে পারবো, ইভেন হলেও পারবো, তখন জি আবার স্যার। আমাদেরকে একটু বাড়তি ঝামেলা করতে হবে। ঝামেলা যেটা করতে হবে সেটা আজকে আমি কারো কারো কনফিউশন থাকলেও এখন কনফিউশন দূর করতে চাইলেও সেটা অনেক কঠিন হবে। অঙ্ক করার সময় কনফিউশনটা দূর হয়ে যাবে। ঠিক আছে? তাহলে কেকের নাম্বার অফ স্লাইস, কেকের স্লাইস গুলো অড হইলে আমরা সরাসরি পিস মডেল ফর্মুলা, এই ফর্মুলা ব্যবহার করতে পারবো। আর ট্রাপিজয়েডাল ফর্মুলার ক্ষেত্রে অড ইভেন সবগুলোর ক্ষেত্রে করতে পারবো, তাতে কোনো অসুবিধা নাই। আর সিমসন রুলের ক্ষেত্রে বা প্রিজ মডেলের ক্ষেত্রে অড নম্বর হলে সরাসরি পারবো, ইভেন নম্বর হলে একটু ঝামেলা করে করতে হবে আর কি। এই একটা কেক নিয়ে কেটে দেখাতে পারলে আরো ভালো হতো বোধহয়। স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ, জি ভেরি স্যার। গুড। আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমি ক্লাস শেষ করব। আমার ক্লাস শেষ, যাদের নামাজে যাওয়ার যেতে পারো, আর যাদের কোনো কোশ্চেন আছে তারা থাকতে পারো আর কি।